চাচি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান। তাই তিনি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না, হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল। চাচি আমাকে তার ঘরে ডাকলেন। যখন ঘরে ঢুকলাম চাচিকে দেখে আমি চমকে গেলাম। কারণ তিনি খুব ছোট পোশাক পরেছিলেন এবং সত্যিই দারুণ লাগছিল। চাচা তখন কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন কাজের খাতিরে। চাচি আমাকে একদিন অন্ধকারের অজুহাতে তার ঘরে ডেকেছিলেন। এক রাতে যখন আমি ও চাচি একসাথে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে হঠাৎ করে আমি কিছু অদ্ভুত অনুভব করলাম। চোখ খুলতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। চাচি, আমার নাম কুনাল, আমি ২০ বছর বয়সী। আমার চাচি ছিলেন অনেক সুন্দর আর অনেক ফর্সা। যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যাবে। চাচাও তার রূপের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল। চাচি সব সময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসতেন, যা তাকে আরও আকর্ষণীয় করত। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে আমার ছুটি শুরু হয়েছিল। তাই আমি মা বাবার কাছে অনুমতি নিয়ে চাচি ও চাচার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম। চাচার বিয়ে মাত্র ৩ মাস আগে হয়েছে, তাই আমার বাবা মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি অনেক বছর ধরে চাচার বাড়িতে যাইনি, এমনকি তাদের বিয়েতে যেতে পারিনি, কারণ তখন আমার পরীক্ষার সময় ছিল। চাচার সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী ছিলাম এবং নতুন চাচিকে দেখতেও চাইছিলাম। বাবার কথা ছিল যে আমরা পরে কখনো দেখা করতে পারব, কিন্তু আমি তখনই যেতে চাইছিলাম। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে বাবা চাচার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালাম। মাঝে মাঝে ভাবি, হয়তো ভালো হতো যদি তখন চাচার বাড়িতে না যেতাম, কারণ এত কম বয়সে চাচি আমার সাথে এমন কিছু করবে যা আমি ভাবতেও পারিনি। একটি নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসেছিল। তা ছিল রবিবারের একটি দিন, যখন আমার বাবা আমাকে চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের পৌঁছানোর পর দেখি বাড়ির বাইরের দরজা তালাবদ্ধ। মনে হলো চাচা ও চাচি হয়তো কোথাও গেছেন। বাবার ফোন করার পর জানতে পারলাম তারা শপিং করতে বেরিয়েছেন এবং বাড়িতে ফিরতে কিছুক্ষণ লাগবে। তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় ২ ঘন্টা পর চাচা ও চাচি বাড়িতে পৌঁছালেন। বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন আর চলে গেলেন আমাকে রেখে, এবং আমরা সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। চাচি তখন স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচার বাইকে বসেছিলেন। বাড়িতে ঢোকার পর চাচি স্কার্ফটি খুলে ফেললেন। আমি দেখতে পেলাম চাচি যেন কোনো সিনেমার নায়িকার মতো লাগছিলেন, খুবই সুন্দর। চাচা ছিলেন সাধারণ দেখতে, কিন্তু চাচি সত্যিই আকর্ষণীয় ছিলেন। অন্যদিকে চাচা হঠাৎই আমাকে ডাকলেন, কুনাল, কি দেখছো তুমি? অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি। তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, তবে দ্রুত সামলে নিয়ে বললাম, আমি ভালো আছি, এবং চাচাকে আলিঙ্গন করলাম। এতদিন পর আমাকে দেখে চাচা খুবই খুশি হলেন, আর চাচিও স্নেহে জড়িয়ে ধরলেন আমাকে। মনে হচ্ছিল যেন আমরা অনেক দিনের পরিচিত। এখন ২ দিন ধরে চাচার বাড়িতে ছিলাম। চাচি আমার প্রতি পুরোপুরি যত্নশীল ছিলেন এবং আমার জন্য সবকিছু ঠিক রাখছিলেন। চাচা ও চাচিকে দেখে মনে হচ্ছিল আমি নিশ্চয়ই আমার ছুটির পুরো সময় এখানে কাটাব। তবে আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে এমন একটি মোড় নিতে পারে যা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। আমি আসার থেকে লক্ষ্য করছিলাম চাচি আমার সামনে ছোট পোশাক পরে চলাফেরা করত। আমার কাছে বিষয়টা অবাক করার ছিল। আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম। আমি মনে মনে ভাবতাম এসব চাচির কাছে সামান্য, কারণ তিনি শহরে থাকেন আর শহরের সবাই এই রকমভাবেই চলাফেরা করে। আমার কাছে অন্য রকম লাগত, কারণ আমি গ্রাম থেকে এসেছিলাম। সেখানে কেউ এভাবে চলাফেরা করত না। আমি আসার পর থেকেই চাচি আমার অনেক কাছাকাছি থাকতে শুরু করছিল। তার এমন ব্যবহারে আমি মাঝে মাঝে ভাবতাম আমরা অনেক আগে থেকেই পরিচিত। তৃতীয় দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, তখন বেলা ৮টা। ঘরে বেরিয়ে দেখি চাচা ব্যাকপ্যাক গুছাচ্ছেন। তাকে ব্যাকপ্যাক করতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? চাচা বললেন যে তাকে একটি জরুরি কাজে ২ মাসের জন্য বিদেশে যেতে হচ্ছে। আমি হতাশ হয়ে বললাম, কি বলছেন চাচা? আমি তো এখানে মাত্র ২ দিন হলো এসেছি, এবং আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? আমি আপনাকে যেতে দেব না। চাচা আমাকে বোঝাতে লাগলেন এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
যদি আমি এটি হারিয়ে ফেলি তাহলে আমি নিজেকে মূর্খ মনে করব। এই প্রজেক্টে কাজের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একটি ভালো পদে এনে দিতে পারে। চাচার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিছু বললাম না। বললাম, ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি বাবাকে জানিয়ে দিচ্ছি এবং আমি নিজে বাড়ি চলে যাব। বাবা এসে আমাকে নিয়ে যাবে। কারণ আপনি না থাকলে আমি এখানে থেকে কি করব? চাচা বললেন, কুনাল, এখন আমি চলে যাচ্ছি। তুমি এখানেই থাকবে এবং তোমার চাচির খেয়াল রাখবে। আমার ফিরে আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চাচা না থাকলে আমি আর চাচি এই বাড়িতে একা কিভাবে থাকব? চাচা আরও বললেন, মনে রেখো, তোমার চাচি অন্ধকার থেকে ভয় পায়। তাই তাকে যে কোনোভাবে সাহায্য করতে দ্বিধা করবে না। আমি তখন কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম। এবং চাচি মানে অন্ধকারের ভয়, এটা আমার কল্পনাতেও ছিল না। চাচি সম্পর্কে এই নতুন তথ্য আমাকে কিছুটা হতাশ করেছিল। প্রথমে তো আমি রাজি হতে চাইছিলাম না, কিন্তু চাচা জোর করার জন্য তার কথা আমাকে শুনতেই হলো। তারপর আমি চাচির দিকে তাকালাম। আমার কথা শোনার পর চাচি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিলেন। মনে হলো আমার এখানে থাকার কথা শুনে তিনি অনেক খুশি হয়েছিলেন। আমি চাচাকে সাহায্য করতে লাগলাম তার কাপড় গুছিয়ে রাখতে এবং পরে তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে। চাচাকে বিদায় জানিয়ে আমি এবং চাচি বাড়িতে ফিরলাম। বাড়িতে তখন শুধু আমি এবং চাচি। আমি চাচার সঙ্গে শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু চাচার বেরিয়ে যাওয়ায় সবটা ভেস্তে গেল। তবে এটি ভাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল, চাচির সঙ্গে থাকার অভিজ্ঞতা অপেক্ষাকৃত বিশেষ হতে পারে। চাচা চলে যাওয়ার পর রাতে নিজের ঘরে বসে মোবাইলে গেম খেলছিলাম। কিছুক্ষণ পর গেম খেলে বিরক্ত লাগায় ভাবলাম টিভি দেখা যাক। তাই বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে বসলাম। একটু পর চাচি এসে হেসে বললেন, কিরে কুনাল, চাচা চলে যাওয়ার পর কি তোমার এই বাড়িতে মন বসছে না? চাচি আমার পাশে এসে বসে গল্প করতে থাকলেন। তার কথাগুলো শুনতেও আমার অনেক ভালো লাগছিল। আমি ভাবিনি যে চাচি আমার সাথে এত ফ্রি হয়ে কথা বলবেন। একদিন চাচি আমাকে বললেন, চলো বাইরে একটু ঘুরে আসি। তারপর তিনি স্কুটার নিয়ে বের হলেন এবং আমাকে আইসক্রিম খেতে নিয়ে গেলেন। আমি চাচির পেছনে বসেছিলাম, হঠাৎই আমার হাত অজান্তে তার কোমরে স্পর্শ করে। এতে চাচি খানিকটা অস্বস্তিতে পড়েন, তাই আমি দ্রুত হাত সরিয়ে নিই। কিন্তু পরে চাচি নিজেই আমার হাত ধরে কোমরের কাছে রাখলেন। আমি ঠিক বুঝতে পারছিলাম না এটার মানে কি হতে পারে। আইসক্রিম খেয়ে ফিরে আসার সময় বাড়িতে ঢুকে দরজা বন্ধ করার পর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। আমি তখন চাচির পিছনে দাঁড়িয়েছিলাম, ভয়ে চাচি আমাকে শক্ত করে ধরে ফেললেন। তার এই আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। বুঝতে না পেরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। চাচি প্রায় 5 মিনিট ধরে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং তারপর হঠাৎ করে আলো আবার চলে এলো। আলো আসতেই তিনি সোজা হয়ে আমাকে ছেড়ে দিয়ে বললেন, মাফ করে দাও, অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম, এবং মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলেন। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যে এখানে ঠিক হচ্ছে না। কিছু সময় পরে চাচার বলা কথা মনে পড়ল। চাচা বলেছিলেন, চাচি অন্ধকারে ভয় পান এবং তোমার দায়িত্ব তার দেখভাল করা। তখন বুঝলাম চাচি আমাকে অন্ধকারের অজুহাত দেখিয়ে জড়িয়ে ধরেছিলেন। রাতের বেলা আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু চাচি কথা বারবার আমার মনে চলে আসছিল। তিনি ছিলেন বেশ আধুনিক, আর আমি তো এক গ্রামের ছেলে, তাই তার আচরণগুলো আমার জন্য খুবই বিশেষ লাগছিল। হয়তো তার কাছে সামান্য ছিল। পরের দিন সকালে উঠে দেখি চাচি রান্নাঘরে চা তৈরি করছেন। তার দিকে তাকাতে কিছুটা অস্বস্তি হচ্ছিল, কারণ তিনি এখনও রাতের নাইট ড্রেস পরে রান্না করছিলেন এবং তিনি মনে হয় আমাকে তাচ্ছিল্য করছিলেন। যখন আমি পানি পান করতে কিচেনে গেলাম, তখন চাচি আবার আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আগের দিনের ঘটনা এখনও আমার মাথা থেকে বের হয়নি। তিনি হাসি মুখে বললেন, আরে কুনাল, কিসের এত লজ্জা? আমি জানি এসব তোমার জন্য নতুন, কিন্তু গত রাতে আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম। যদি তোমার খারাপ লাগে তবে আমাকে মাফ করে দিও। এরপর তিনি বললেন, আর হ্যাঁ, আজ যে তোমাকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমি মজা করেই করলাম। তুমি আমার ভাতিজা, আমার ছেলের মতো, এবং আমি তোমার চাচি, তাই তোমার সঙ্গে মজা করার অধিকার আমার আছে। চাচির এই আচরণে আমি কিছুটা হাসলাম, কিন্তু তার এমন আচরণগুলি আমার মনে নতুন এক অনুভূতি তৈরি করতে শুরু করল। আচমকা মনে হলো আমি এখন বড় হয়ে যাচ্ছি।
আর চাচা হয়তো বুঝতে পারেনি যে এমন কিছু ঘটতে পারে। কিছুদিন পর এক সন্ধ্যায় সমস্যা খাওয়ার ইচ্ছা হলো। ভাবলাম চাচিকে বলবো, তাই তার ঘরের দিকে গেলাম। চাচির ঘরের দরজাটা সামান্য খোলা ছিল, তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম। তিনি বালিশে হেলান দিয়ে মোবাইল দেখছিলেন, আর তাকে এই অবস্থায় দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। দরজার কাছে দাঁড়িয়ে আস্তে করে তাকে ডাকলাম, কিন্তু তিনি শুনলেন না। মোবাইলে মনোযোগ থাকার কারণে আমার ডাক তার কানে পৌঁছায়নি। একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি যখন চাচির মোবাইলের দিকে তাকালাম, তখন চোখ কপালে ওঠার মতো অবাক হলাম। যা দেখছিলাম তা আমার কাছে একদম নতুন ছিল। খানিকটা অস্বস্তি হচ্ছিল, তাই তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে চাচিকে একটু জোরে ডাকলাম। চাচি হঠাৎ চমকে উঠে বসে শাল গায়ে জড়ালেন এবং কিছুটা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? আমি বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু বললাম, কিছু না। তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম। ঘরে ফেরার পথে মনে পড়ছিল চাচিকে আজ একটু আলাদা লাগছিল। রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চাচি আমাকে ডাকলেন। আমি তার ঘরে গেলে চাচি আমাকে আলিঙ্গন করলেন। তাকে দেখে মনেই হচ্ছিল তিনি বেশ সুন্দর লাগছিলেন, আর ধীরে ধীরে আমি আমার অনুভূতিগুলো বুঝতে পারছিলাম। চাচি বললেন, কুনাল, তুমি যতক্ষণ লাইট আসে আমার কক্ষে থাকতে পারো। আমাকে অন্ধকারে ভয় লাগে, আমি সেখানে থাকতে রাজি হলাম। আমরা কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলাম। চাচি আমাকে জানালেন, চাচি ও চাচার খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। তিনি বললেন, আমার ও তোমার চাচার 1 বছর আগে প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কিছুদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিই। গল্প করতে করতে সময় চলে যায়। যখন আমি ফের ঘরে যাওয়ার কথা ভাবছিলাম, তখন চাচি আমার হাত ধরে বললেন, কুনাল, যদি তোমার আপত্তি না থাকে তাহলে কি তুমি আজ রাতে আমার ঘরে থাকতে পারো? আমার মনে কোনো দ্বিধা ছিল না, কারণ চাচি ও আমি ছিলাম একা। তার সাথে থেকে গল্প করতে আমার বেশ ভালো লাগত। তাই আমি রাজি হয়ে গেলাম, আর চাচাও আমাকে আগেই বলে রেখেছিলেন যে চাচির খেয়াল রাখতে। সারা রাত বৃষ্টির আওয়াজ চলছিল এবং আমি ঘুম থেকে উঠে দেখলাম চাচি অত্যন্ত আনন্দিত, যা আগে কখনো আমি তার মুখে দেখিনি। ব্রেকফাস্টের সময় তিনি আমাকে বলছিলেন, এখন বৃষ্টির দিন, তাই তুমি আমার ঘরে থাকতে পারো। চাচি আমাকে বলেছিল, যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধায় জানাতে পারো। রাতে আমরা গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করল। চাচির কথাগুলো কিছুটা অস্বস্তিকর লাগছিল, যদিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেন। শরীর খারাপ লাগলেও কোনোভাবে তার ঘরে বসে রইলাম। এখানে আসার পর থেকে চাচি আমাকে রোজ রাতে 1 গ্লাস করে দুধ পান করতে দিতেন, আর আজও তিনি দুধের গ্লাস নিয়ে আসলেন। আমি খেতে খেতে গল্প চালিয়ে যেতে থাকলাম। একসময় অজান্তেই ঘুমে ঢুলতে শুরু করলাম, আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। চাচির সৌন্দর্য যেন মনে গেঁথে যাচ্ছিল, তবে মনেও নানা রকম চিন্তা ভিড় করছিল। তার পরের দিন এর কথা মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যখন দেখলাম চাচি বাইরে গেছেন আর তার ফোনে বারবার কল আসছে। হঠাৎ পেটে আবার ব্যথা শুরু হলো। আমি তখন বাবাকে ফোন করে জানালাম যে বাড়ি ফিরতে চাই। বাবার কথায় চাচি কিছুটা বিরক্ত হয়ে বললেন, কি, তোমার চাচা কি তোমাকে বলেনি যে আমাকে দেখতে হবে? এখনই যেতে পারবে না? চাচির কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। কোনো সম্পর্ক আর কি দেখার কথা, সবকিছু যেন জট পাকিয়ে গেল। আমি যখন বিষয়টা জানতে চাইলাম, তিনি বললেন, আমি জানি না, তবে তোমার এখানেই থাকতে হবে। চাচি আমাকে যেতে না দেওয়ার জন্য জোর করছিলেন, কিন্তু পেটের ব্যথা ততক্ষণে বেড়েই চলেছিল। এই অবস্থায় আমি বেশ অস্থির হয়ে উঠেছিলাম, কারণ ব্যথাটা কমার কোনো লক্ষণ ছিল না। চাচি প্রতিদিন নতুন কোনো কিছুতে নিজেদের আনন্দিত রাখার চেষ্টা করছিলেন, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কেন আমি এমন অনুভূতি পাচ্ছিলাম। এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। চাচা বাইরে গেছেন প্রায় 1 সপ্তাহ। সন্ধ্যা 7টায় বাড়ির বেল বেজে উঠল। আমার হৃদয় টনটন করতে লাগল। আমি দেখলাম চাচি আমার উপর হাত দিয়ে ঘুমিয়ে আছে। বেল লাগাতার বেজে চলছিল, ফলে চাচি দরজা খুলতে গেলেন। দরজা খুলতেই পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ দেখে চাচি কিছুটা ভয়ে পড়ে গেলেন। পুলিশ চাচিকে জিজ্ঞাসা করলেন, আপনার আসল উদ্দেশ্য কি? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমার পেছনে বাবা চাচাকে নিয়ে এসে হাজির হলেন, আর চাচার হাতে বেশ কিছু ফাইল ছিল। হঠাৎ আমি বলে উঠলাম, চাচা, আপনি তো কাজের জন্য 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। এরপর বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম,
সব কিভাবে এভাবে ঘটছে বাবা আমাকে জানালেন, যখন তোমাকে এখানে রেখে আসি তখন আমি থানায় গিয়েছিলাম। সেখানে এমন এক মেয়ের সম্পর্কে জানতে পারি যার খোঁজ আমার সহকর্মীরা করছিল। আমি মেয়েটিকে চিনতে পারিনি, তবে সোশ্যাল মিডিয়ায় চাচার ছবি দেখে বুঝলাম আসলে তোমার চাচা নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে চাচিকে বিয়ে করেছেন। চাচার ফোন কেটে যাওয়ার পরেই বাবার কাছে এই বিস্ময়কর তথ্য এলো। চাচা আর চাচি বেআইনি কাজে জড়িত ছিলেন এবং অন্যদের ফাঁদে ফেলছিলেন। এভাবে তার টাকা ইনকাম করতেন। আমার সাথেও এমনটা ঘটাতে চাইছিল। তখনই বুঝলাম কেন আমার পেটে এত অস্বস্তি হচ্ছিল। চাচা সম্ভবত লুকিয়ে আমাকে এমন কিছু পান করিয়েছিলেন যাতে আমার অস্বাভাবিক লাগছিল। আর চাচিও তা জানতেন। গত রাতের ঘটনাগুলো মনে করতে শুরু করলাম। মনে হলো চাচা আর চাচি সম্পর্কের মূল্য না দিয়ে কেবল দ্রুত টাকা কামানোর মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হলো, কেন চাচা এত দ্রুত এই শহরে উন্নতি করলেন। আমি চাচার আতিথ্য উপভোগ করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকেই ধোঁকা দিয়েছেন। বাবা বিষয়টি নিয়ে খোঁজ না করলে হয়তো আমি আরও বিপদে পড়তাম। আজকাল সম্পর্ক, ভালোবাসা, অনুভূতির কোনো মূল্য নেই মনে হয়, সবাই কেবল নিজের স্বার্থেই চলে। তাই যা একসময় ছিল এখন আর তা নেই। এই গল্পে প্রিয়জন বা আত্মীয়র ছদ্মবেশে থাকা মানুষও ক্ষতি করতে পারে। ফলে এমন কারও প্রতি অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি সম্পর্ককে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা প্রয়োজন। চাচা ও চাচি দ্রুত অর্থ উপার্জনের লোভে সম্পর্কের সঠিক মূল্যায়ন করেননি, যা শেষে তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে। জীবনের সাফল্য শুধু অর্থের উপর নির্ভরশীল নয়, সম্পর্ক এবং সততার গুরুত্ব অনেক বেশি। বাবা নিয়মিত খোঁজ না নিলে গল্পের মূল চরিত্রটি আরও বিপদের মুখে পড়তে পারত। পরিবারের সঠিক যোগাযোগ এবং সম্পর্ক রক্ষার ফলে বিপদের সুরক্ষা পাওয়া যায়। জীবনে অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারে যা তাদের অভিজ্ঞতায় নেই। তবে এমন পরিস্থিতিতে সতর্কতা এবং অন্যের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই গল্পে চাচা ও চাচি প্রধান চরিত্রটির প্রতি স্নেহের আবরণে প্রতারণার ফাঁদ পাতেন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে কাছের মানুষের আচরণ আমাদের বিভ্রান্ত করে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, কেবল রক্তের সম্পর্ক কিংবা ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে সবার প্রতি অন্ধবিশ্বাস রাখা উচিত নয়। কোনো সম্পর্কই পুরোপুরি নিখুঁত নয়, তাই কারও প্রতি অযৌক্তিক বিশ্বাস বা অন্ধ আনুগত্য বিপজ্জনক হতে পারে। সতর্কতার সাথে সম্পর্কের মূল্যায়ন করতে পারলে ভুল বোঝাবুঝি এবং প্রতারণার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। গল্পের শেষে আমরা দেখতে পাই প্রধান চরিত্রটি অনুভব করছে যে সম্পর্ক, ভালোবাসা আর আন্তরিকতার চেয়ে অর্থ এবং স্বার্থ এখন মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই গল্পটি আমাদের শিখায়, জীবনের সাফল্যের জন্য শুধু অর্থের পেছনে দৌড়ানো উচিত নয়, বরং সততা, নিষ্ঠা এবং সম্পর্কের মূল্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই মূল্যবোধ বজায় রাখলে আমরা দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল জীবনের দিকে এগিয়ে যেতে পারি। অন্যথায় চাচা চাচির মতো অনেকেই তাৎক্ষণিক লাভের আশায় ভুল পথে চলে যান, যা শেষমেশ তাদের জন্য ক্ষতিকারক হয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমার বুবু একজন সুন্দরী এবং চরিত্রবান ছিলেন। আমার বুবু আমার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য একটা বড় মালিকের বাসায় কাজ করতেন। একদিন মালিক বুবুকে ফ্রিজে রাখা খাবার খাওয়ালেন বুবুর অনিচ্ছায়। তারপর বুবু জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান অবস্থায় মালিক বুবুর সাথে। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। আমার বুবুর যখন বিয়ে হয়ে যায় আমি তখন ক্লাস 9-এ পড়ি। স্কুল থেকে ফিরে শুনি আজ বুবুর বিয়ে। আব্বা আমাকে বললেন, শিবু ঢাকা থেকে মেহমানরা আসবে, তুই এক ছুটে বাজারে যা, আফজালকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে। আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম। আফজাল চাচাকে যখন সব বলছি, 2টা প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম। আফজাল চাচা বললেন, যাক রুনার অনেক ভালো ঘরে বিয়ে হলো, তোদের অবস্থা এইবার ফিরবে। বুবুর কি সত্যি ভালো বিয়ে হচ্ছে? আমি জানি না। আমি শুধু জানি বুবু চলে যাচ্ছে আমাদের বাসা থেকে। তারপর কি হবে? কে আমাদের খাবার রেঁধে দেবে? কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাংক ভেঙে আমাকে মেলায় যাওয়ার টাকা দেবে? বুবুকে ছাড়া যে আমার জীবন চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না। কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী বুবুকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়লোকের ইঞ্জিনিয়ার ছেলে।
তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে। নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না। সবাই বলাবলি করছে বুবুর কারণে এইবার আমাদের ভাগ্য ফিরবে। আমার জন্মের সময় আমার মা মারা যান, বুবুর বয়স তখন 8। আমার স্কুল শিক্ষক আব্বা আর বিয়ে করেননি, বুবুই মানুষ করেছে আমাকে। আমার জগত ঘিরে তাই আমার বুবু। বিয়ের আসরটা হয়ে গেল দায়সারা ভাবে। বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন, কিন্তু আমার সেটা মনে হলো না। পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন। পাত্রের ছোট মামা আমাদের ঘর বাড়ি উঠান ঘুরে ঘুরে দেখলেন, মাঝে মাঝে নাক সিটকালেন, আমাকে ডেকে বললেন, তুমি কোনো ক্লাসে পড়ো? আমি কিছু বলার আগেই কেউ একজন বলল, শিবু পাইলট স্কুলে পড়ে, ফার্স্ট বয়, 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 9-এও পেয়েছে। আমার লজ্জা লাগলো, কিন্তু ছোট মামা শুধু একটু নাক সিটকালেন। সেদিন গাড়িতে ওঠার আগে বুবু যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল, তখনও আমার কষ্ট লাগছিল। 3 দিন পর নতুন জামাইয়ের বউ নিয়ে নাইওর আসা কথা। আব্বা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন। একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন, গাড়ি ফেরত এলো। নতুন জামাই আসতে পারবে না, তার কোনো জরুরি কাজ পড়ে গেছে, পরে সময় করে আসবে। বুবু আসলো আরও মাস 3 পর। একটা সাদা রঙের গাড়ি থেকে বুবু নামল। আমি ছুটে গেলাম। আমি বুবুকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম। গায়ে দামি ফিনফিনে শাড়ি, মুখে পার্লার থেকে করা করা মেকআপ, ব্ল্যাক করা বাঁকানো ভ্রু আর স্ট্রেট করা চুলে আমার বুবুকে কেন জানি হঠাৎ অচেনা লাগলো। আব্বা দৌড়ে এলেন, জামাই আসেনি? না আব্বা, সাইটের কাজে গেছে। বুবু আব্বাকে ধরে কিছুক্ষণ কাঁদল। আমি সারাদিন বুবুর আশেপাশে ঘুরঘুর করলাম, কিন্তু বুবুকে কেমন আনমনা দেখলাম। শুধু একবার আমাকে জিজ্ঞেস করলো, শিবু পড়াশোনা করছিস তো ঠিকমতো? রাতে আমার ঘুম এলো না, বড্ড অভিমান হলো। বুবু অনেক বদলে গেছে। এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ? বুবু 3 দিন থাকলো, শেষের দিন দুলাভাই এলেন বুবুকে নিয়ে যেতে। দুলাভাই দেখলাম বেশ গম্ভীর। আমাকে ডেকে বললেন, কি রে শিবু, পড়াশোনা করিস ঠিক মতো, নাকি সারাদিন বাদরামি? আমি কিছু বললাম না। দুলাভাই আসার পর থেকেই বুবুর মুখটা কালো হয়েছিল, কারণও দেখলাম তার। আমাদের সামনেই কপাল কুঁচকে 2বার বুবুকে ধমক দিলেন দুলাভাই। বুবু চলে যাওয়ার পর সেই রাতে আব্বা আমার ঘরে এলেন, অপরাধীর গলায় বললেন, শিবু তুই তো অনেক বড় হয়ে গেছিস, বলতো তো আমি কি কোনো ভুল করলাম? আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি। মনের কথা চেপে বললাম, কেন সেটা বলছেন? বুবু অনেক ভালো আছে। কিন্তু আমি ঠিক জানি আমার বুবু ভালো নেই। বুবুর হাতে কালশিটে দাগ দেখেছি। আমার হাসি খুশি বুবু কেমন গুটিয়ে গেছে মাত্র 3 মাসে। এর ঠিক 1 বছরের মাথায় আব্বাজান মারা গেলেন। আমি একা হয়ে গেলাম। পাড়া প্রতিবেশীরা বুবু দুলাভাইকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। বুবু উৎকণ্ঠা নিয়ে দুলাভাইয়ের মুখের দিকে তাকাল। দুলাভাই কিছুক্ষণ ভেবে বললেন, শিবু চলুক, কাজে লাগবে অনেক। কাজেই আমি আমার বই খাতা নিয়ে বুবুর বাসায় উঠলাম। দুলাভাইয়ের পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেরই শহরে। ছোট ছিমছাম 2 রুমের বাসা। আমি 1 রুম ভাগে পেলাম। শহরের একটা স্কুলে ভর্তি হলাম। দুলাভাই চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরি ব্যবসা করতেন। একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে। আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো। আমি বই খাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগতো। আমার রেজাল্ট খারাপ হতে শুরু হলো। বুবু একদিন ভয়ে ভয়ে দুলাভাইকে বলল, শিবু ভালো ছাত্র, ওর পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো? দুলাভাই তেতে উঠলেন, গরিবের ছেলে খেটে খেতে হবে। পড়াশোনা করে কি হবে? যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে। বুবু তাড়াতাড়ি বলে উঠলেন, ঠিকই তো শিবু, পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে। তুই দুলাভাইয়ের সাথে কাজ শেখ, অনেক কাজে লাগবে। আমি বুবুর কথায় অবাক হয়ে গেলাম। এই বুবুই আমাকে তৈরি করেছে, সবসময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে। পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আজ কত পরিবর্তন। আমি দুলাভাইয়ের সাইটে কাজ দেখতে লাগলাম। ক্লাস 9-এর একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ না। কিন্তু আমি শিখতে লাগলাম, সাথে পড়াশোনায় করতাম সাইটে। সাইটের লোকজনের কাছেই খবর পেতাম দুলাভাইয়ের কর্মকাণ্ড নিয়ে। দুলাভাই আরো কয়েকজনের সাথে প্রেম করে বেড়ায়। আমি টের পাই। মাঝে মাঝে বুবুর চাপা কান্নার আওয়াজ পাই।
সকালে কিছু কিছু দিন বুবুর হাতে নতুন কালশিটে দাগ বুবু লুকাতে চেষ্টা করে। আমি বুঝেছি দুলাভাই বুবুকে অন্যায় অত্যাচার করে। আমার বুবু অনেক বদলে গেছে। আমার মনে হয় আমাকে নিয়ে বুবু ভারী অস্বস্তি বোধ করে। কেমন পালিয়ে বেড়ায়, দেখা হলে ঠিকমতো কথা বলে না। মাঝে মাঝে দুলাভাই বুবুকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। আমার অবাক লাগে। তবু এক একটা দিন যখন বাসায় দুলাভাই থাকে না, হঠাৎ সেই পুরান দিনের মতো বুবু তেল নিয়ে এসে বলে, শিবু আয় তোর মাথায় দিয়ে দিই। আমার চোখে পানি আসে। আমি লুকাবার চেষ্টা করি। একদিন অনেক রাতে ফিরে দুলাভাই আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। আমি জেগে দেখি দুলাভাই প্রচণ্ড রেগে আছে। আমাকে বললেন, হারামজাদা, তোকে আমি সাইড দেখতে দিছি আর তুই সেখানে পড়াশোনা করিস। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দুলাভাই আমার চুলের মুঠি ধরলেন। বল, আজ সাইড থেকে 1 লাখ টাকা চুরি করেছে কে? নাকি তুই করেছিস? আমি অবাক হয়ে গেলাম। সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথেই আমি জড়িত না। আলাদা অ্যাকাউন্টস আছে। তবু বললাম, আমি কিছু জানি না দুলাভাই। তুই জানিস না? কেন জানিস না? তুই এর সাথে জড়িত শিওর? আমার খেয়ে আমার সাথেই দাওতাবাজি। দাঁড়া। দুলাভাই তার বেল্ট দিয়ে আমাকে মারতে আরম্ভ করলেন। আমি সারা জীবনে কখনো মার খাইনি। পরিবারে আদরে মানুষ হয়েছি, স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন। আমি দেখলাম বুবু পাথরের মতো দাঁড়িয়ে আছে। দুলাভাই একসময় ক্ষান্ত দিয়ে চলে গেলেন। আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম। চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে। আব্বা মৃত্যুর আগে বলেছিলেন, শিবু, পুরুষ হয়ে গরিব ঘরে জন্মাইছিস। সামনে অনেক কষ্ট আসবে, শক্ত থাকবি। কখনো কাঁদবি না। পুরুষদের কাঁদতে নেই। পরদিন সকালে আমার ঘুম শরীরে হালকা জ্বর নিয়ে উঠে দেখি বুবু বসে আছে আমার শিয়রে। শিবু, উঠতে পারবি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। তাহলে চল। তাকিয়ে দেখি বুবু একটা ব্যাগ গুছিয়ে রেখেছে। আমি বললাম, কোথায়? বাড়ি ফিরে যাব, চল। তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি, আমি দরকার হয় বাসায় কাজ করব। দুইজনের একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বুবু আমার জন্য তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এলো এবং সেই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে এলো। তারপর বাসায় আমি আর বুবু থাকি। বুবু একটা বড় লোক বাসায় কাজ পেল। তাদের কাপড় ধোয়া, রান্না করা ইত্যাদি তাদের কাজ করতে হবে। মাস শেষে যে টাকাটা পাবো সে টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ আর পরিবার চলে যাবে। বুবু যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক বুবুকে একদিন বলেছিল, তোমার যত টাকা দরকার আমি দিব, তুমি শুধু একটি কথা রাখো। বুবু বলল, আমি বাসায় কাজ করি, এটাই আমার চলে, অতিরিক্ত টাকার আমার দরকার নেই। বুবু বুঝতে পেরেছিল বাসার মালিকের চরিত্র ভালো না। তারপরও বুবু এই বাড়িতে কাজ করে যে টাকা পেত সেটা দিয়েই আমাদের মাস চলে যেত। মালিকের বাসার সবাই একদিন কোথায় ঘুরতে গেল। শুধু মালিক বাড়িতে ছিল। মালিকের নাম আছান আলী। বুবু বলল, আজ তো বাসায় কেউ নাই, তেমন কাজও নাই, তাহলে আজ আমি চলে যাই। মালিক তখন বলল, শোনো, অনেক কাজ পড়ে রয়েছে। কি কাজ পড়ে রয়েছে মালিক? মালিক বলল, বাসায় কেউ নাই, আমার দেখাশোনা কে করবে? আমি বলেছিলাম, ও তাই তো। মালিকের জন্য রান্না করলাম, ঘর পরিষ্কার করে মালিককে খাবার দিয়ে বললাম, রাত অনেক হয়েছে, আমার ছোট ভাইটা চিন্তা করছে, আমি এখন যাই। মালিক দমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি এই বাড়ির চাকরানী। মালিক যখন আদেশ করবে তখন তুমি এই বাড়ি থেকে যাবে। তার আগ পর্যন্ত এখান থেকে এক পাও লড়বে না। আমি তখন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। হঠাৎ মালিক বলল দরদ কণ্ঠে, মানে আমার তো ছেলে মেয়ে আছে, তোর কষ্ট আমি বুঝি। তুই তোর মাকে হারালি, বাবাকে হারালি, নিজের স্বামীকে হারালি, এখন ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য তুই পরিশ্রম করছিস। আমি মালিকের হঠাৎ এরকম ভালো কথা শুনে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু সে মুখে যা বলছে চেহারায় তা প্রকাশ পায় না। আমাকে বলল, আমার স্ত্রী, ছেলে, মেয়ে তারা 2 দিনের জন্য ট্যুরে গেছে। আমি বলেছিলাম, আপনি যাননি কেন? আমার ঘোরাফেরা তেমন একটা ভালো লাগে না। আমি এর আগে বহুবার ঘোরাফেরা করেছি, এখন আর ভালো লাগে না। তুই আমার মেয়ের মতো, ধর তোকে আমি কিছু টাকা দিলাম, তোর ভাইয়ের সামনে পরীক্ষা ভালো মন্দ কিছু খাওয়াইস। আমি বলেছিলাম, আমার টাকা লাগবে না।
মালিক তখন আমায় জোর করে টাকাটা হাতে ধরিয়ে দিল, আমি না নিয়ে পারলাম না। মালিক আমার প্রতি হঠাৎ এমন দরদ দেখাচ্ছে কেন? যখন মালিকের ছেলে মেয়ে বাড়িতে ছিল তখন তো তিনি এরকম দরদ দেখায়নি। আমি মালিকের এরকম ভালো ব্যবহার দেখে কিছুটা অবাক হলাম। এরকম কথা বলতে বলতে প্রায় রাত 11টা বেজে গেল। ওইদিকে আমার ভাই আমার জন্য চিন্তা করছিল। আমি মালিককে বলেছিলাম এখন আমি যাই, সে তখন বলল, না আজ তুমি যেতে পারবে না, এই বাড়ি তোমার পাহারা দিতে হবে। আমি বলেছিলাম, দেখুন সাহেব, আমার ডিউটি তো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মালিক তখন আমাকে অবাক করে বলল, তাই বলে যদি আমার সমস্যা হলে তুমি দেখবে না? আমি তো তোমারে আমার মেয়ের মতোই দেখি। মালিকের কি উদ্দেশ্য ছিল আমি তা জানি না, তবে এইটুকু বলতে পারি মালিক তেমন ভালো না। তবে আজ আমার সাথে সে খুব ভালো ব্যবহার করল। তবে এর আগে যে আমার সাথে ব্যবহার খারাপ করেছিল তা বলছি না, তবে লোকের মুখে শুনি মালিক ভালো না। কিন্তু আজ মালিক আমাকে কিছুতেই বাড়ি যেতে দিচ্ছে না কেন? আমি সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম। এর মধ্যে মালিক বলল, আজ আমি নিজ হাতে খাবার তৈরি করেছি। আমি বললাম, কেন নিজ হাতে আপনি খাবার তৈরি করলেন? খাবার তো আমি রান্না করেছি, তার মধ্যে আপনি আবার রান্না করলেন কেন? আরে না মা, সেই খাবার না, ফ্রিজে আমার স্ত্রী আমার জন্য কিছু ভালো খাবার আলাদা রাখতো, সেই খাবার নিয়ে আসলাম। আমি বললাম, ও আচ্ছা। তারপর আমায় বলল, নে মা আমরা একসাথে আজ খাবার খাই, পেটে বড্ড খিদে পেয়েছে। আমি বললাম, আপনি খান, আমি বরং রান্না করা খাবার খাই। মালিক তখন আমার সাথে বায়না করে বলল, দেখো তুমি যদি আজ আমার দেয়া খাবার না খাও তাহলে বুঝবো তুমি শুধু টাকাকে ভালোবাসো, এ বাড়ির মানুষদের ভালোবাসো না। আমি তার কথায় কিছুটা অবাক হলাম। মালিক বলল, ঠিক আছে, তুমি খাবারটা খেয়ে বাসায় চলে যাও, তোমাকে ছুটি দিয়ে দিব। আমি তখন খুশি হলাম। বাবার বয়সী একজন মানুষ আমাকে এত করে বলছে ফ্রিজে রাখা ভালো খাবার খেতে। যাই হোক, আমি শেষ পর্যন্ত হেরে গেলাম, আমি খাবারটা খেলাম। আর ফ্রিজে রাখা খাবারটা খাওয়ার জন্য রাজি হলাম তার একটাই কারণ, মালিক বলেছিল আমায় ছুটি দিয়ে দিবে খাবারটা খেলে। আর তাই আমি ফ্রিজে রাখা খাবার খেলাম। খাবারটা ভালোই লাগলো, দামি খাবারের আগে আমি এমন খাবার কখনো খাইনি। আমার খেয়ে ভালোই লাগলো। খাওয়া দাওয়া শেষ করতেই আমি বললাম, মালিক এবার যাই। এই কথা বলতেই আমি চোখে কিছুটা ঝাপসা দেখতে পেলাম। আমার চোখ অন্ধকার হয়ে আসতে লাগলো। আমি বেহুশ হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর কি হয়েছিল তা আমি বলতে পারবো না। আমার পরের দিন দুপুরে জ্ঞান ফিরে। আমি জেগে দেখি আমি হাসপাতালে কেবিনে শুয়ে আছি। আমার ছোট ভাইটা বলল, বুবু তোমার কি হয়েছিল? আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে এলাম? ছোট ভাই আমাকে বলল, বুবু আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম। আমি বলতে পারলাম না, কিন্তু আমার সকাল সকাল ঘুম ভাঙার পর আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি বাসায় ফিরোনি। আমি তখন দৌড়ে তুমি যে বাড়িতে কাজ করো সেই বাড়িতে গেলাম। গিয়ে দেখি তুমি মালিকের ঘরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছো। তারপর মালিককে আমি জিজ্ঞেস করলাম আমার বুবুর কি হয়েছে। সে বলল, ঘুমিয়ে আছে, কি আর হবে। তবে তোমার বুবুর মনে হয় প্রেশার কম হয়ে গেছে, তাই ক্লান্ত হয়ে শুয়ে আছে। আমি বলি কি, তোমার বুবুকে হাসপাতালে নিয়ে একটা সেলাইন দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি। তখন মালিক আমাকে 5,000 টাকা দিয়ে বলল, যাও তোমার বুবুকে হাসপাতালে নিয়ে যাও। আমি তোমাকে হাসপাতাল নিয়ে আসার পর ডাক্তাররা বলল পরীক্ষা করতে হবে। ডক্টর বলল, তোমার প্রেশার কমে যায়নি, তোমাকে খাবারের সাথে কিছু মিশিয়ে তোমাকে অজ্ঞান করা হয়েছে। তারপর ডাক্তার বলল, মেয়েটি তোমার কি হয়? আমি বললাম, আমার বড় বোন। তোমার সাথে আর কেউ আসেনি? না ডক্টর, বুবুর আমি ছাড়া আর কেউ নাই। আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার বুবুর বলেন ডক্টর। ডক্টর বলল, তোমাকে বলা যাবে না। আমি আমার ছোট ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম আমার সাথে কি ঘটেছিল। মালিক আমার সাথে এরকম অসম্মানজনক আচরণ করল। আমি এই কথাগুলো শুনছিলাম আর আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। আমি সিদ্ধান্ত নিলাম মনে মনে আমি আর এই পৃথিবীর মুখ দেখতে চাই না। কিন্তু আমার ছোট ভাইটা আমাকে বলল, বুবু তোমার কিছু হলে আমি বাঁচব না বুবু, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই বুবু। আমার ছোট ভাইটা আমার জন্য এভাবে কাঁদতে লাগলো। ছোট ভাইটা বলতে লাগলো, বুবু আমি আর লেখাপড়া করব না, আজ থেকে আমি কাজ করব, তোমাকে আর কাজ করতে দিব না, তুমি শুধু ঘরে বসে থাকবা।
আর তোমাকে আমি যেভাবেই হোক তোমাকে ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিব। ভাইটার কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি বেঁচে রইলাম আমার ছোট ভাইটার জন্যই। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।